সপ্তাহে একদিন সারাদিন নাগরিকদের কথা শুনতে হবে। নাগরিকদের এমন কথাও আসতে পারে তিনি যে কথা কোথাও বলতে পারছেন না, জেলা প্রশাসকের আয়ত্তের ভিতর যদি থাকে তিনি এটা সমাধানও করবেন। আর একজন লোককে আমরা পেয়েছি 37 বছর ধরে তিনি তার নিজের মা বাবা, বৃদ্ধ মা বাবার খেদমত করার জন্য বিয়ে করেননি। আরেকজন লোকের সন্ধান আমরা পেয়েছি 40 বছর ধরে নৌকা দিয়ে মানুষকে পারাপার করে, কিন্তু এক পয়সা উনি ভাড়া নেন না। এই মানুষগুলোকে দিয়েই সারা দেশে একটা মেসেজ দিতে চাই যে কেউ যদি ইচ্ছা করে বিনা পয়সায় মানুষের জন্য কাজ করতে পারে। গাজীপুরের ভূমি জটিল, যে পরিমাণ আপনার ফোন আমি রিসিভ করি তার 95% ফোন হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়। আমাদের ভিতরে একটা জিনিস খুব করে কাজ করছিল যে প্রশাসন সম্পর্কে মানুষের যে আইডিয়া, গত 1.5 দশকেরও বেশি সময় ধরে প্রশাসন সম্পর্কে মানুষের আইডিয়াটা দিনে 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 নেগেটিভ হয়েছে। এবং প্রশাসন সম্পর্কে মানুষের আইডিয়া হচ্ছে প্রশাসন হলো দমন পীড়নের জন্য তৈরি হয়েছে। প্রশাসন হচ্ছে মানুষকে ধরবে, মারবে, কাটবে। প্রশাসন হচ্ছে শুধুমাত্র দুষ্ট লোকের পিছিয়ে দৌড়াবে। প্রশাসন এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছিল যে কি মানুষের কনসেপ্ট দাঁড়িয়েছিল যে প্রশাসন যদি দুষ্ট লোককে ধরে, মন্দ লোককে ধরে, দুষ্ট কাজকে দমন করে, মন্দ কাজকে দমন করে, তাহলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, সমাজের শান্তি আসবে, এরকম একটা বিষয় আছে। দ্যাট ইজ ট্রু। কিন্তু বিষয় হচ্ছে একই সাথে আপনি যদি চিন্তা করেন একই মুদ্রার দুটো পিঠ আছে। যেমন আমরা বলি যে দুষ্টের দমন, শিষ্টের পালন। আমরা শুধুমাত্র দুষ্টের দমনটাই করি, শিষ্টের যে পালন সেটিতে আমাদের মনোযোগ খুব বেশি একটা নাই। যার কারণে আমার কাছে মনে হলো যে সমাজে অসংখ্য খারাপ লোক আছে, হাতে গোনা বেশ মন্দ লোক আছে, অনেক খারাপ কাজ হয়, আমরা সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসি, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর সাম পিপল, দে আর রিয়েলি ডুইং গ্রেট জবস। এত এত ভালো কাজ হয়, এত এত ভালো মানুষ আছে সমাজে, এদেরকে আমরা খুঁজি না, এদেরকে আমরা মানুষের সামনে তুলে ধরি না, এদেরকে উৎসাহিত করি না। যার কারণে সমাজে যারা ভালো মানুষ তাদেরকে মানুষ মনে এরা তো করছেই, করেই যাবে, এরকম একটি বিষয়। কিন্তু আমরা চাচ্ছি যে এই মানুষগুলোকে তাদের কাজটা সামাজিকভাবে স্বীকৃতি পাক, মানুষটা সামাজিকভাবে স্বীকৃতি লাভ করুক, সরকারিভাবে স্বীকৃতি লাভ করুক, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করুক। এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের আপনি যদি দেখেন তার প্রথম পাতায় সম্ভবত 5 বা 6 নম্বর লাইনে আছে এটি মানবিক সমাজ গড়ে তোলা। হ্যাঁ, সকল মানুষের, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি কাজ করতে চান। সেখানে শুধুমাত্র প্রশাসন মন্দ লোকের পিছু দৌড়াবে তা না, সেখানে ভালো লোকটাকেও নিয়ে আসতে হবে। এবং ওনার এই ধরনের একটা আইডিয়াও আছে যে উনি চাচ্ছেন সমাজে ভালো মানুষ যারা, তাদেরকে এই সরকার যাতে মানুষের সামনে তুলে ধরে। আমরা নামটাও দিয়েছি এরকম, আমরা বলি না যে ভালো মানুষ, আমরা বলেছি ভালো কাজে ভালো মানুষ। দ্যাট মিনস উই আর ইভ্যালুয়েটিং দিস পারসন অন দ্য বেসিস অফ হিজ ওয়ার্ক। তার কাজটা কি, তার কাজ দিয়ে তাকে মূল্যায়ন করছি। এবং আপনি যদি সত্যিকার অর্থে কাউকে মূল্যায়ন করতে যান, তার কাজ দিয়ে তাকে মূল্যায়ন করতে হবে। সেজন্য আমরা বলছি ভালো কাজের ভালো মানুষ। এবং আমরা অসংখ্য মানুষকে পেয়েছি এখানে যারা সত্যিকার অর্থে ভালো কাজ করে এবং তার কাজ দিয়ে তাকে মূল্যায়ন করে, আমরা তাকে বলছি ভালো মানুষ। আমরা ফর্মালি সেই কাজটি শুরু করেছি, আমরা সার্চিং করছি কারা ভালো কাজ করছেন এবং সে সকল ভালো মানুষগুলোকে খুঁজে নিয়ে আসছি। কিভাবে তার কাজকে মূল্যায়ন করব? বিষয় হচ্ছে যে কি উনি যেই কাজটি করেন সেই কাজের জন্য উনি কোনো মায়না পান না, উনি কোনো বেতন পান না, উনি সেটার জন্য কোনো বেনিফিট নেন না। এবং সেটি তার সরকারি কাজের বাইরে হবে, তার পারিবারিক কাজের বাইরে হবে, সেটি তার মনের সুখে, মনের আনন্দে অন্যের উপকার করে খুশি হন। মানুষের না, শুধু পরিবেশ, প্রতিবেশ, প্রকৃতি, পশু পাখি, এই সব কিছুকে মিলেই তার কাজটাকে মূল্যায়ন করি আমরা। ধরেন একটা লোক অটিজম নিয়ে কাজ করে, যারা প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা, তাদের জন্য স্কুল চালায়। 11 বছর ধরে একটা মহিলা একটা স্কুল চালান, যে স্কুলটি তিনি কিভাবে চালান সেটি আরও করুণ কাহিনী। উনি নিজে কাঁথা সেলাই করেন, সেই কাঁথা সেলাইয়ের টাকা, কাঁথাগুলো বিক্রি করেন, সে কাঁথা বিক্রির টাকার অর্ধেক টাকা তিনি পরিবারে ব্যয় করেন, অর্ধেক টাকা তিনি ওই স্কুলের বাচ্চাদের জন্য ব্যয় করেন। অসম্ভব রকমের একটা ভালো কাজ এটা।
কোনো সেটার জন্য উনি কোনো বেতন নেন না, কোনো মায়না নেন না, কোনো সম্মানই নেন না। নিজ ইচ্ছে একটা স্কুল গড়ে তুলেছেন, সেখানে অসংখ্য বাচ্চা যারা অটিজমের আপনার আক্রান্ত, সে সকল বাচ্চারা সেখানে পড়ে। তারা মানসিক তাদের অটিজম আছে, কারো শারীরিক অটিজম আছে, কারো বুদ্ধিভিত্তিক অটিজম আছে, সেই অটিজমের বাচ্চাগুলো ওখানে গিয়ে পড়ে, তাদেরকে উনি গড়ে তুলছেন। এবং আমি দেখলাম সে ভদ্র মহিলাকে আমি চিনি না, আমার সাথে আমরা যখন এই প্রজেক্টটা হাতে নিলাম, খুঁজতে গিয়ে এই মহিলাকে আমরা ফাইন্ড আউট করলাম। তার কাজটা কি? তার কাজটা হচ্ছে তাদেরকে তৈরি করা। যেমন ওখান থেকে উনি বললেন যে গত 11 বছরে 35 জন বাচ্চাকে তিনি চাকরি দিয়েছেন। এই বাচ্চাগুলো ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই বাচ্চাগুলো ইমোশনালি চ্যালেঞ্জ, হ্যাঁ, এই বাচ্চাগুলা নানাভাবে প্রতিবন্ধী। এই বাচ্চাগুলোকে তিনি সমাজে কর্মক্ষম করে তৈরি করে তুলছেন। অসম্ভব রকম একটা ভালো কাজ। যেই কোনো লোকের সামনে এটা উপস্থাপন করলে তিনি বলবেন যে ওই ভদ্রমহিলাটি ভালো কাজ করছেন। তার মানে হচ্ছে তার কাজটা ভালো, কিন্তু তার স্বীকৃতি নেই। আমরা চাচ্ছি তাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে। এরকম আরও একজন লোককে আমরা পেয়েছি 37 বছর ধরে তিনি তার নিজের মা বাবা, বৃদ্ধ মা বাবার খেদমত করার জন্য বিয়ে করেননি। 37 বছর ধরে তিনি তার নিজের জমি বিক্রি করে অন্যের মা বাবার খেদমত করতেছেন। তার মা বাবা যখন মারা গেলেন, অন্যের মা যারা বিছানায় পড়ে আছে, চলতে পারে না, পঙ্গু, হ্যাঁ, যাদের দেখার কেউ নাই, যিনি যেখানে আছেন সেখানে গিয়ে তিনি সেবাটা দেন। 37 ইয়ার্স। ক্যান ইমাজিন? আমরা তো 7 ঘন্টা টিকতে পারি। সেখানে মানে উনি রিলেন্টলেসলি, নিরলসভাবে 37 বছর ধরে সেবা করে যাচ্ছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি ওই লোকটা কী কাজ করছে, আপনি বলবেন ওই লোকটা ভালো কাজ করছে। তার মানে এই ভালো কাজের ভালো মানুষের স্বীকৃতি দরকার। আমরা শুনতে পেলাম একটা বাচ্চা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে বাচ্চা আপনার স্টুডেন্ট, বাচ্চা না বলে যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে ছাত্রী নিজের টিফিনের টাকা সংগ্রহ করে একটা বাসা ভাড়া নিয়েছে 500 টাকা দিয়ে। সেখানে কি করেন তিনি? সেখানে এই রাস্তায় যে পশু পাখি, যারা যেসব অসুস্থ পশু পাখিকে পায়, সেটাকে নিয়ে সে ওখানে রেখে তাকে ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তাকে ছেড়ে দেয়। অসাধারণ কাজ। আরেকজন লোকের সন্ধান আমরা পেয়েছি 40 বছর ধরে আপনার নৌকা দিয়ে মানুষকে পারাপার করে, কিন্তু 1 পয়সা উনি ভাড়া নেন না, বলে যে এটা আমার মনের সুখে আমি এই কাজটা করি। এরকম অসংখ্য লোক সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে। আমরা আস্তে আস্তে আমরা চাচ্ছি গাজীপুরের প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা পাড়া থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, মহল্লা থেকে অন্তত একজন করে যদিও এরকম আমরা ভালো মানুষকে খুঁজে পাই, তাহলে সেটার সংখ্যা দাঁড়াবে অনেক, প্রায় 1200, 1300 মানুষ দাঁড়াবে। সেই 1200, 1300 মানুষ, 1400 মানুষকে দিয়ে এই সমাজটাকে প্রজেক্ট করতে চাই। দিস পিপল আর গুড পিপল বিকজ অফ দে আর ডুইং দেয়ার ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। এই মানুষগুলোকে দিয়েই সারা দেশে একটা মেসেজ দিতে চাই যে কেউ যদি ইচ্ছা করে বিনা পয়সায় মানুষের জন্য কাজ করতে পারে। আপনি জানেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলাম। আমি যেই শহরটিতে প্রথমে ছিলাম, সেটি আমরা যখন যাই তখন সেটা বরফে আচ্ছাদিত ছিল। ঠান্ডার শহর, মিনেসোটা নাম, মিনেসোটা স্টেটের ম্যানকাটো শহর। সেই শহরে যাওয়ার পরে আমি যখন আমার বাচ্চাকে গাড়ি চালিয়ে যখন স্কুলে নিয়ে যেতাম সকালবেলা, এটা আর্লি মর্নিং, আপনার 7:45-7টার কাছাকাছি এই টাইমে 12 ইঞ্চি বরফ পড়তেছে। -27, 28 এরকম, কখনো কখনো এর চাইতে বেশি হইতো। সেই দেখতাম যে একটা 70-80 ঊর্ধ্ব একজন বয়স্ক মানুষ, তিনি লেয়ার্স বলে তারা, মোটা জামা কাপড় পরে, এই বাচ্চারা যখন স্কুলে যাবে তখন সেই রাস্তায় উনি একটা প্লে কার্ড নিয়ে 2 দিকে গাড়িগুলাকে থামিয়ে দিয়ে উনি বাচ্চাদেরকে পার করে দিতেন। আবার যখন দুপুরে যখন স্কুল ছুটি হতো তখন একই লোক এই বাচ্চাগুলোকে পার করে দেন। তাকে জিজ্ঞেস করলাম এত কঠিন ঠান্ডা, আপনি এখানে কেন এই কাজ করেন? বলে যে আমি মনের সুখে করি এবং এটা দিয়ে আমি বেঁচে থাকতে চাই মানুষের মাঝে। 80-র বেশি বয়স তার, রিটায়ারমেন্টে গিয়েছে অনেক আগে। তার বাচ্চারা আমেরিকার বিভিন্ন জায়গায় সেটেল। উনি এবং ওনার বউ দুজনই বোঝাই যাচ্ছে বয়সের মানে 12 নুজো, কিন্তু উনি গত 12 বছর ধরে এই কাজটা করছেন। তাকে
দেখে আমার কাছে মনে হলো যে কি আমরা এই টাইপের মানুষগুলো আমার দেশেও নিশ্চয় আছে, এই টাইপের মানুষগুলোকে আমরা একটু মানুষের সামনে তুলে ধরলে সমাজে আরও বেশি ভালো মানুষ তৈরি হবে এবং মানুষ উৎসাহিত হবে। সবচেয়ে বড় বিষয় কি, মানুষের সাইকোলজি বা মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করে এটি একটি কঠিন কাজ নিঃসন্দেহে, কিন্তু আমরা মনে করি এটি যেমন কঠিন কাজ, তেমনি মানুষকে যদি প্রপার মোটিভেশন দেওয়া যায়, মানুষকে যদি প্রপার গাইড করা যায় এবং সেটি যদি ফান অ্যাক্টিভিটির ভিতর নিয়ে আসা যায়, এটা যদি আমরা আর সহজভাবে মানুষকে বুঝাইতে পারি, তাহলে মানুষ এগুলো গ্রহণ করে দেখলাম। এই গ্রহণ করার প্রবণতা আমি লক্ষ্য করছি খুব সিগনিফিক্যান্টলি রাইজিং। যেমন আমি নিজে যেহেতু টিস্যু ব্যবহার করে উপযুক্ত স্থান না পেলে ফেলার জন্য আমি নিজে পকেটে রেখে দিই। আমি এটা স্কুলে যখন যাই তখন বাচ্চাদেরকে বলি, তোমরা দেখো আমার এই পকেটে টিস্যু আছে, তোমরা যদি দেখতে চাও দেখো আমার এই পকেটে চকলেটের খোসা আছে। তখন বাচ্চারা তালি দিয়ে খুশি হয়। তার মানে হচ্ছে যে কি, দে অ্যাকসেপ্ট ইট। এইটা এখন তাদের জীবনে তারা প্র্যাকটিস করবে। অ্যাটলিস্ট আমি মনে করি না যে 1000 বাচ্চা থাকলে 1000 বাচ্চা এটা গ্রহণ করবে, কিন্তু সেখান থেকে যদি 5 জন বাচ্চা গ্রহণ করে, 50 জন গ্রহণ করে, 100 জন বাচ্চা গ্রহণ করে, দ্যাট ইজ মাই সাকসেস। আরেকটি বড় বিষয় হচ্ছে যে যেহেতু আমার এই মেসেজটি মিডিয়ার মাধ্যমে এই শহর, নগর, বন্দর, গ্রামের মানুষও জেনেছে, কিছু মানুষ তো নিশ্চয়ই এটা প্র্যাকটিস করে। আর এই মেসেজ শুধুমাত্র গাজীপুরের মানুষের জন্য না, এইটা মেসেজটা সারা দেশের মানুষের জন্য। আমরা সবাই যদি সচেতন না হই, এই গার্বেজ রাস্তার পাশে দেখবেন প্রচুর ময়লা পড়ে থাকে। এই গার্বেজ সরানোর জন্য একসময় আমাদের শত হাজার কোটি টাকার প্রকল্প নিতে হবে। আমরা যদি এখন থেকে একটু একটু করে সচেতন না হই, তাহলে হবে কি, এই শুধুমাত্র পরিবেশ নষ্ট হবে না, প্রতিবেশ নষ্ট হবে না, এটা আমাদের জীবনকে একেবারে কি বলবো, এটাকে অতিষ্ঠ করে তুলবে। শুধু তাই নয়, এটার সাথে একসময় রাষ্ট্রীয় সম্পদের অপচয় করতে হবে, এটার সাথে রাষ্ট্রের ব্যয় বেড়ে যাবে। আপনি যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যান, দেখবেন রাস্তার দুপাশে প্রচুর ময়লা পড়ে আছে। আপনি যদি ঢাকা ময়মনসিংহ রোডে যান, প্রচুর ময়লা পড়ে আছে। আমরা এই ঢাকা ময়মনসিংহ রোডের দুই পাশে ময়লা পরিষ্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি। সিটি কর্পোরেশন, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন মিলে আমরা বেশ কিছু কাজ করছি, এটা চলমান আছে। এখন জায়গা যখন খালি থাকে তখন কি হয়, এই জায়গাগুলোতে মানুষ ময়লা ফেলে। আমরা করছি কি, জায়গা শুধু খালি হবে না, খালি হওয়ার সাথে ওখানে গাছ লাগিয়ে দিতে হবে, তাহলে কি জায়গাটা অকুপাই হয়ে গেল এবং এই কাজটা হলো। আর আপনি মনে খেয়াল করেছেন, গাজীপুর সিটি এলাকায় এখন তুলনামূলকভাবে, আমি বলবো তুলনামূলকভাবে ময়লা এখন কম, বিশেষ করে কোরবানি ঈদের পর থেকে আমরা স্পেশাল ড্রাইভ দিয়েছি এবং স্পেশাল ড্রাইভ দেওয়ার কারণে সিটি কর্পোরেশন অ্যাক্টিভ হয়েছে। আমাদের লোকজনের ভিতরে এক ধরনের একটা সচেতনতা আস্তে আস্তে গ্রো করছে। এটা ওভারনাইট হবে না, এটা দিন দিন আমরা এইভাবে মানুষকে বলতে থাকবো, একসময় মানুষ এটা অ্যাকসেপ্ট করবে এবং এটা হবেই ইনশাল্লাহ। এইটা আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে। আমি যখন শুনলাম যে এখানে হরিজন সম্প্রদায়ের একটা মেয়ের বিয়ে হবে, তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি। সেটি হচ্ছে, সবসময় প্রশাসনের শীর্ষ পদে যারা থাকে এবং প্রশাসনের যারা কাজ করে, তাদের সাথে সমাজের, বিশেষ করে যারা প্রতিষ্ঠিত মানুষ, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত মানুষ, তারা এক ধরনের সম্পর্ক রাখে অথবা তৈরি করে। এবং দেখবেন সামাজিক, তাদের ছেলে মেয়ে বিয়ে, খতনা, সুন্নতে খতনার অনুষ্ঠান এবং আপনার গায়ে হলুদ, এই নানা কিচিমের সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেয় এবং আপনার প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা যান। কিন্তু সমাজে এমন একটা শ্রেণী আছে যারা এই সমাজে বাস করে এবং তাদের এই সমাজ গঠনে, এই সমাজে তাদের বিশাল রোল আছে, ভূমিকা আছে তাদের, কিন্তু তাদেরকে আমরা ওইভাবে রিকগনাইজও করি না, তাদেরকে জাগও দেই না, তারা আসতেও পারে না। আমরা চাচ্ছি যে কি, যারা আসেন, কিন্তু যারা পিছিয়ে আছে তারাও যাতে এগিয়ে আসে। এবং এর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই সমাজটা শুধু ধনী মানুষের নয়, এই সমাজটা শুধু বণিক মানুষের নয়, এই সমাজটা শুধু যারা সমাজে প্রতিষ্ঠিত তাদের নয়, এই সমাজটা শুধু যারা শিক্ষিত মানুষ তাদের নয়, এই সমাজটা আসলে সবার। এই যে সবার, এবং সকলের জন্য বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এবং উনি এখন আরও
যোগ করেছেন সবার জন্য বাংলাদেশ। এই যে সবার জন্য বাংলাদেশ, সে সবার জন্য বাংলাদেশ মানে সেখানে ধনী মানুষ থাকবেন, সেখানে গরিব মানুষ থাকবেন, সেখানে অনাথ থাকবেন, সেখানে এতিম থাকবেন, সেখানে হরিজন সম্প্রদায় থাকবেন, সেখানে সকল সম্প্রদায়ের লোক থাকবেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যত ধর্ম আছে সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠী থাকবে, সকল মানুষকে নিয়ে একটা সবার জন্য বাংলাদেশ। যার কারণে আমার কাছে মনে হয়েছে ধনী মানুষদের বা প্রতিষ্ঠিত মানুষদের এই বিয়ের অনুষ্ঠানে আমার অ্যাটেন্ড করাচ্ছে বড় বিষয় সেটি হচ্ছে দিকে আমরা একটু মানুষকে এনকারেজ করতে চাই, যারা পিছিয়ে আছে তাদের বিয়েতে একটু যাই। হ্যাঁ, এবং আমি তাদেরকে না জানিয়ে আমি তাদের বিয়েতে চলে গেলাম। হ্যাঁ, আমি কিছু টাকাও নিয়ে গেলাম সাথে করে এবং একটা গিফট নিয়ে গেলাম যাতে তারা উৎসাহিত হয়। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাচ্চাটি, এই মেয়েটি, তার মা নেই। আমি যাবার পরে শুনেছি তার মা নেই এবং সে তার নিজ চেষ্টায় কিছু দূর পড়াশোনা করেছে। এবং হরিজন সম্প্রদায়ের মানুষ তারা যদি নিজ চেষ্টায় একটু পড়াশোনা করে এগিয়ে থাকে তাহলে আমার তাকে উৎসাহিত করা উচিত, আরও বেশি মানুষ সেখান থেকে বেরিয়ে আসা উচিত। তারা উৎসাহিত হয়েছে এবং আমি মনে করি যে মানবিক বাংলাদেশ, সবার জন্য যে বাংলাদেশ, সেই সমাজে সকল শ্রেণী পেশার মানুষের একটা জায়গা আছে। সেজন্যই জেলা প্রশাসক হিসেবে এবং জেলার একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমার সেখানে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক হয়েছে এবং যাওয়ার দরকারও আছে। আমি সাংবাদিকতায় পড়েছি, সাংবাদিকতা কিছুদিন পড়াইছিও এবং সাংবাদিকতা নিয়ে দেশে পড়েছি, বিশেষ করে যোগাযোগ নিয়ে দেশের বাইরেও পড়াশোনা করেছি। আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, সেটি খানিকটা সরকারি প্রতিষ্ঠানই বলা যায়, সংবাদ মাধ্যম, জাতীয় সংবাদ মাধ্যম ছিল সেটি, বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা। তখন আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতা খুব মজার বিষয়, মানুষের অনেক বেশি উপকার করা যায় এবং এই প্রফেশনে অনেক মর্যাদা আছে, অনেক সম্মান আছে এবং মানুষ এই প্রফেশনের কোনো কথা থাকলে সেটি খুব মনোযোগ দিয়ে শুনে এবং সেটিকে গ্রহণও করে। এখানে একটা পার্সুয়েশন একটা বিষয় আছে। গণমাধ্যম মানুষকে পার্সিউ করবে, এটা আমরা কিতাবে বইয়ে পড়ে এসেছি। তো গণমাধ্যমের পার্সুয়েশনের বাইরেও আমরা আরেকটা জিনিস শিখেছি, যেটি আমাদের টিচাররা, বিশেষ করে আমাদের মরহুম প্রফেসর সাখাওয়াত আলী খান বলেছেন, এই যে সাংবাদিক যারা তাদের থার্ড আই ডেভেলপ করে, বাইফোকাল মাইন্ড, অন্তর্দৃষ্টি যেটা। তো অন্তর্দৃষ্টি দিয়ে আমি যখন দেখলাম যে আসলে আমার মনে হয় সাংবাদিকতার চেয়ে অ্যাডমিন ক্যাডারে কন্ট্রিবিউশন করার জায়গাটা আমার কাছে আমার নিজের জন্য একটু ওয়াইড মনে হয়েছে। সেজন্য আমি পরীক্ষা দিলাম, রেজাল্ট ভালো করলাম, শীর্ষস্থানগুলোতে মানে বেশ কয়েকজন, আমার বেসে বেশ কয়েকজনের ভিতরে আমি অবস্থান করলাম মেধাক্রম অনুযায়ী এবং এখানে জয়েন করলাম। আসার পরে দেখলাম যে আসলে মানুষের সাথে সরাসরি কাজ করা এবং মানুষকে সরাসরি সেবা দেওয়ার জায়গাটি অনেক বিস্তৃত। সেই দিক থেকে বলা যায় আমি একজন লাকি মানুষ। মানুষকে সরাসরি সেবা দিতে পারছি এবং যতদিন এই সার্ভিসে থাকব মানুষকে সরাসরি সেবা দিতে চাই। একটি বিষয় কি, আপনার শুরুতে আসি ভূমি নিয়ে। ভূমি, গাজীপুরের ভূমি জটিল, যেহেতু এখানে শিল্প কলকারখানা এটা জোন, এখানে জায়গা জমির দাম বেশি, এখানে শিক্ষিত লোকের অবস্থান বেশি, এখানে ব্যবসায়ী মানুষের অবস্থান বেশি, এখানে শিক্ষা প্রতিষ্ঠানও বেশি, এখানে আপনার সিভিল প্রশাসনের বাইরে মিলিটারি প্রশাসনের এখানে কাজ আছে, এখানে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো আমরা কেপিআই বলি। প্রায় 25টার বেশি এখানে কেপিআই আছে, যার কারণে এখানকার সয়েল প্যাটার্ন এবং সয়েল ইউজেস, এই ল্যান্ড প্যাটার্ন এবং ল্যান্ড ইউজেস, এই দুটার কারণেই এখানকার ভূমির গুরুত্বটা অনেক বেশি। কিন্তু বিষয় হচ্ছে যত বেশি গুরুত্বপূর্ণ হয় ভূমির ব্যবহার এবং ভূমির মালিকানা, তত বেশি আপনার ভূমির জটিলতা বাড়তে থাকে। এটার অনেকগুলো কারণও আছে, আমি সে কারণগুলোতে না যাই, কিন্তু আমি যেটা চেষ্টা করছি ব্যক্তিগতভাবে এবং আমার ইউনো, এসিল্যান্ড, আমাদের সম্মানিত এডিসিদের মাধ্যমে এবং নাগরিকদের মাধ্যমে, সেটি হচ্ছে এই জটিলতা কত সহজ করা যায়, কত সহজে নিরসন করা যায়। সেজন্য আমি সেই ইনস্ট্রাকশন দিয়েছি
যে সরকারের যে পরিপত্র, সে যে নিয়ম, সেই নিয়মের ভিতর থেকে যাতে এখানে সকল নামজারি সম্পন্ন হয়, আর অযথা যাতে কেউ হয়রানির শিকার না হয়, সেটার জন্য আমরা কিছু ইন্টারনাল মেকানিজম সেট করেছি। আজকে সকালে সেটা নিয়ে কথা হচ্ছিল। আমরা চেষ্টা করছি দালাল মুক্ত, হয়রানি মুক্ত ভূমি সেবা দেয়া। আর আমরা সরকারের কাছে কিছু সাজেশন রেখেছি, যেমন ডিজিটাল সার্ভে, তারপরে যে সকল জায়গায় আপনার হয়েছে, জরিপ হয়েছে কিন্তু গ্যাজেট হয়নি, দ্রুত গ্যাজেট করা, এরকম কোনো বিষয় আসলে আমরা তাৎক্ষণিকভাবে সরকারের নজরে আনি এবং সেটা দেওয়ার চেষ্টা করি। বড় অসুবিধা হচ্ছে এখানে 30 জন মানুষের কাজ 3 জন করে। মানে আমি যে কাজটি মানুষকে দিতে পারি, যে সেবাটি দেওয়ার জন্য আমার 30 জন জনবল দরকার, সেখানে আমার হাতে আছে 3 জন। যার কারণে মানুষের এক ধরনের হাউকাউ আছে, যেটাকে আমরা বলি মানুষের এক ধরনের অসন্তুষ্টি আছে, যে সার্ভিস ডেলিভারি ডিলে। এই ডিলেটা মূলত আমাদের লোকবলের অভাবে। ধরেন আমার এখানে প্রায় 20 জন সার্ভেয়ার দরকার, আমার সার্ভেয়ার আছে হার্ডলি 4 জন। এই 4 জন সার্ভেয়ার দিয়ে আমি কীভাবে 20 জন সার্ভেয়ারের সেবা দেবো? আমার 6 জন কানানগো দরকার, আমার হাতে আছে সম্ভবত 1 জন বা 2 জন। আমার এখানে আরও 2টা ল্যান্ড সার্কেল হওয়া দরকার। আমরা প্রস্তাব দিয়ে রেখেছি, সরকার যদি সদয় অনুমোদন দেয় তাহলে সেখানে আরও 2 জনের সিলিন্ডার আসবে। আমার এখানে মিনিমাম 10 জনের সিলিন্ডার কাজ আছে। কিন্তু আমার যেহেতু সার্কেল আছে 6টা, সেই জন্য আমি 6 জনকে দিয়ে চালাচ্ছি। আমার এখানে প্রতিদিন যে পরিমাণ আপনার ফোন আমি রিসিভ করি, তার 95% ফোন হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়। আমরা চেষ্টা করছি এই জিনিসগুলোকে অনলাইন ভিত্তিক, অটোমেশন ভিত্তিক এবং সরকারের নির্দিষ্ট কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার ভিত্তিক, এবং আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি আপনি খাজনা দেবেন, ভূমি অফিসে যাবারই দরকার নাই, আপনি ঘরে বসে দেন, আপনাকে আমরা শিখাই দিই। আপনি যদি না পারেন আসেন আমাদের কাছে, আমরা দেখাই দিচ্ছি। প্রয়োজন আমার কাছে আসেন, আসো। এরকম আপনার যদি এরকম মনে হয় যে আপনি খতিয়ানের কপি করবেন, খতিয়ানের কপি নেবেন, আপনি ডিসি অফিসের ধারে কাছেও যাওয়ার দরকার না, আপনি ঘরে বসে নেন। আমরা আপনার অনলাইনে আপনি করেন, আপনি প্লেনে থাকেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, যেখানেই থাকেন, আপনি দেশের বাইরে থাকেন, অনলাইনে আবেদন করবেন, আমরা এটা ডিজিটালি আপনাদেরকে পাঠিয়ে দেবো। এই কাজগুলো আমরা করছি এবং মানুষ এটা থেকে সুফলও পাচ্ছে। আসি এবার অধিগ্রহণের টাকা নিয়ে, যেটা নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের কেলেঙ্কারি হয়। আমরা অধিগ্রহণের টাকা আমরা বলেছি যিনি মালিক তাকে অবশ্যই আসতে হবে, মাঝখানে অন্য কেউ এসে টাকা উঠায় নিয়ে যাবে, দালালি করবে, সেই সুযোগটা আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে মানুষের কিছু মৌলিক অসুবিধা আছে। তিনি বয়স্ক হতে পারেন, তিনি অসুস্থ হতে পারেন, তার পক্ষে কেউ লোক না থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদেরকে জানান, আমরা ওখানে চলে যাব। ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা প্রকৃত মালিক, ওনার কাছে গিয়ে আমরা ওনার বাসায় বসে দেখে ওখানেই ওনাকে আমরা প্রতিকার দিয়ে আসব। এরকম আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এই কারণেই এই ছোট ছোট কিছু উদ্যোগ নেওয়ার কারণে আর আমাদের কিছু ইন্টারনাল মেকানিজম আমরা সেট করে নিয়েছি। আমরা ড্যাশবোর্ডে দেখতে পাই কতটুকু কাজ হয়েছে। আমি সপ্তাহে চেক করি, আপনার রেজিস্টার চেক করি, কত লোক আসলো আর কত লোককে এলের বা অধিগ্রহণের চেক দিতে পারলো এবং কত লোকের মিসকেস নিষ্পত্তি আছে, এগুলো আমি প্রত্যেক সপ্তাহে একবার করে চেক করি। যতক্ষণ পর্যন্ত আমাকে বোঝাতে না পারে ততক্ষণ পর্যন্ত আমি এডিসি রেভিনিউ এবং এলওর কাছ থেকে বোঝার চেষ্টা করি। এই কাজগুলো আমরা করছি, আমরা চেষ্টা করছি এবং আরও নতুন কিছু জিনিস আমরা অ্যাড করবো, ইনশাল্লাহ এটা থেকে মানুষ রেজাল্ট পাবে। আমার এখানে যেটি দরকার সেটি হচ্ছে আমাদের শিক্ষা নিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। আমি যেটা চাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে বাচ্চারা এত চমৎকার করে শিক্ষাটা নেবে যে শিক্ষা শুধু গ্রন্থগত শিক্ষা নয়, শিক্ষা সেখানে নৈতিক শিক্ষা যাতে থাকে, সেখানে যাতে লাইফ স্কিল থাকে। আমরা দু ধরনের স্কিলের কথা বলি, একটি হচ্ছে সফট স্কিল আর একটা হচ্ছে হার্ড স্কিল। আমি ম্যাথ করতে পারি, এটি আমার হার্ড স্কিল, কিন্তু আমি একটা মানুষকে সম্মান করতে পারি খুব ইজিলি, অথবা একটা কাজকে অনেক সহজভাবে উপস্থাপন করতে পারি,
একটা আইডিয়াকে অনেক সহজভাবে উপস্থাপন করতে পারি, অথবা আমাদের জীবনে নানাবিধ বিষয় আছে, কোন জায়গায় হাসতে হবে, কোন জায়গায় কাঁদতে হবে, কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় বসতে হবে। এই যে নাগরিক কিছু ছোট 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 টিচিং আছে, লার্নিং আছে। হ্যাঁ, তারপরে এই যখন অগ্নি দুর্ঘটনা ঘটে তখন কোথায় শেল্টার নিতে হবে, যখন ভূমিকম্প হয় তখন কোথায় শেল্টার নিতে হবে, যখন ঝড় বৃষ্টি খুব বেশি হয় তখন কিভাবে তার অ্যাটিটিউডটা হবে। হ্যাঁ, এই সকল বিষয়গুলোকে আমরা সিটিজেন অ্যাওয়ারনেস। হ্যাঁ, এটা সিটিজেন অ্যাওয়ারনেস হচ্ছে বড় বিষয় হচ্ছে দিদি। এটা আমরা বাচ্চাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি যে আমরা চাচ্ছি হলে এটাকে আমরা লাইফ স্কিল বলি, হ্যাঁ, সফট স্কিল বলি। এটা যাতে মানুষ খুব সহজে নিতে পারে, এই কাজটি আমরা করতে চাই। এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এখানে এটা আমি শুরু করেছি বিষয়টা তা না, আমি যেটা শুরু করি সেটা বলছি আমি। সেটি হচ্ছে এটা মন্ত্রিপরিষদ বিভাগের একটা নির্দেশনা আছে, সপ্তাহে একদিন প্রতি বুধবার সারাদিন আপনার নাগরিকদের কথা শুনতে হবে। সেখানে নাগরিকদের এমন কথাও আসতে পারে তিনি যে কথা কোথাও বলতে পারছেন না, এবং তিনি সেটা জেলা প্রশাসককে বলবেন, জেলা প্রশাসকের আয়ত্তের ভিতর যদি থাকে তিনি এটা সমাধানও করবেন। আমি যেটা করি সেটা হচ্ছে আমি চেয়ারে বসে কোনো মানুষকে শুনি না। আমি যখন কোনো মানুষ আসে, আপনারা খেয়াল করেছেন বিশেষ করে বুধবারে কোনো মানুষকে, তিনি একেবারে সাধারণ মানুষ হতে পারেন, তিনি একেবারেই সহজ সরল লোক হতে পারেন, অনেক ধনী মানুষ হতে পারেন, আমি তাকে দাঁড়িয়ে শুনি। এটি হচ্ছে রেসপেক্ট টু দ্য সিটিজেন। যে মানুষটি আমার কাছে আসলো তিনি যাতে সম্মান বোধ করেন, সম্মানিত বোধ করেন। এটি আমি অ্যাড করেছি, কিন্তু এটা ক্যাবিনেটের নির্দেশনা আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমি মনে করি আমাকে যে লোকটি সমস্যা নিয়ে আসছে তিনি অন্তত একটু কমফোর্টও যাতে আমার কাছ থেকে নিয়ে যেতে পারে। এমন অসংখ্য জিনিস এখানে আসে, আপনারা কিছু জিনিস আছে শুনলে আপনার হৃদয়টা কেঁপে উঠবে, কিছু জিনিস আছে খুব ফানি, আপনার কাছে খুব মজা লাগবে। ফানি জিনিসটা বলি, সেটি হচ্ছে সেদিন দুইজন সাধারণ লোক আসলেন, একেবারেই লুঙ্গি পরা, একেবারে গ্রামের সাধারণ মানুষ, অবয়ব দেখেই বোঝা যায় যে খুবই সহজ সরল লোক। তো তারা দুইজন আসার সময় আমার এই দরজার বাইরে স্যান্ডেল খুলে আসলেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের স্যান্ডেল কই, পায়ে জুতা কই? তো বলে যে স্যার এটা খুলে রেখে আসছি। কেন রেখে আসছেন? যে আপনার রুমে আসছি সেই জন্য। যে না, যান পরে আসেন। তো তারা মুখে একটা হাসি নিয়ে খুব দৌড়ায় গিয়ে স্যান্ডেল পরে আসলো। হ্যাঁ, তার মানে হচ্ছে দে আর হ্যাপি, যে এই মানে তারা বুঝতে পারছে তাদের একটা সম্মান দিয়েছি। আমি বললাম যে না, এটা এমন কোনো মানে রাজবাড়ি না বা রাজ দরবার না, এখানে আপনি স্যান্ডেল পরে আসতে পারবেন না, আপনি স্যান্ডেল নিয়ে আসবেন, এটা আপনার অফিস, আপনাদেরই অফিস। তাদের বিষয়টা আরও ফানি, সেটি হচ্ছে বললাম যে বলেন আপনাদের সমস্যাটা। বললো যে আমি এলএও সাহেবের ওখানে শুনানিতে গিয়েছিলাম, এলএও সাহেব আমাদের উকিল সাহেবকে ইংরেজি বলে বিদায় দিয়েছেন, কিন্তু কি ইংরেজি যে বলছেন সেটার মিনিংটা কি সেটা আমরা বুঝি না, আমাদেরকে একটু বুঝাই দেন আপনি। খুবই খুবই সামান্য বিষয়। আমি সাথে করে একজন পিয়নকে দিয়ে, অফিসারকে দিয়ে পাঠালাম যে এলও সাহেবকে বলো এদেরকে যতক্ষণ এরা না বুঝবে ততক্ষণ বুঝাই দিতে। তারা কোনো দাবি নিয়ে আসে নাই, তারা কোনো কিছু পেতে আসে নাই, মেসেজটাকে এটা বুঝতে চায় তারা। তাদের হৃদয়ে এতটুকুই শুধু আকুতি যে আমরা আমাদের উদ্দেশ্যে কি বলেছেন এলও সাহেব বা অফিসার কি বলেছেন, এটা আমরা যাতে একটু শুনতে পারি, বুঝতে পারি। দাবিটা খুবই ছোট। আরেকটা এরকম লোক আসছে, দেখছেন আপনি, আসছেন তিনি সাহায্যের জন্য, তার চোখের অপারেশন হয়েছে বা চোখের সমস্যা, তাকে সাহায্য করতে হবে। কিন্তু তার কাছে যখন, তার সাথে যখন কথা বললাম তখন তার অসহায়ত্ব, হ্যাঁ, তিনি, তার 4টা সন্তান, 4টা ছেলে, এদেশে প্রতিষ্ঠিত আইন আছে ভরণ পোষণ আইন মা বাবার, কিন্তু সে ভরণ পোষণ উনি পান না এই বৃদ্ধ বয়সে। তাকে আমরা ভরণ পোষণের একটা ব্যবস্থা আমরা করব। এইভাবে আমরা চেষ্টা করছি যে দাবিটা হয় বড় হবে অথবা ছোট হবে। আরেকজন লোক আসছেন যে তিনি নিজেও সাফারার এবং এলাকাবাসীও সাফারার, সেটি হচ্ছে একটা মৌজা, এটা গেজেট হচ্ছে না, জরিপ হয়েছে। গেজেট না হলে তিনি এটা নামজারি করতে পারছেন না, বেচা বিক্রি করতে পারতেছেন না। এরকম জটিল বিষয় নিয়েও মানুষ আসে। এখানে চিকিৎসার জন্য আসে, এখানে সাহায্যের জন্য আসে,
এখানে বাচ্চার স্কুলের ভর্তির জন্য আসে, এখানে পারিবারিক বিষয় নিয়েও আসে। হ্যাঁ, সেদিন একটা লোক আমাকে ফোন করলেন এবং তিনি আসছিলেনও। হ্যাঁ, আসছিলেন, তিনি আমাকে বলছেন যে কি আমরা 11 বছর ধরে সংসার করি, কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া হয়, আমি চাচ্ছি আপনার মধ্যস্থতায় আমরা দুজন দুই দিকে চলে যেতে। তো আমি বললাম যে আপনি আস্থা রেখেছেন আমার প্রতি, সেজন্য ধন্যবাদ। আপনি মেহেরবানি করে সিটি কর্পোরেশনে যান। হ্যাঁ, সিটি কর্পোরেশনের একটা জায়গা আছে, সেখানে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সেখানে আপনার দুজনের প্রবলেম শুনবে, শুনে যদি মনে করে যে না এটা নিয়ে কিছু করার আছে, নিশ্চয়ই তারা করবে। রাস্তা নিয়ে আসে, উন্নয়ন প্রকল্প নিয়ে আসে, মসজিদ, মন্দির, মক্তব, মাদ্রাসা, আপনার স্কুল, কলেজ, রাস্তাঘাট, কবরস্থান, হ্যাঁ, শ্মশান, এগুলোর উন্নয়নের জন্য টিআরজিআরের জন্য আসে। আমরা সেগুলো দেই আমাদের সামর্থ্য অনুযায়ী। তারপরে বাড়িঘর পড়ে গেছে, ঝড় তুফানে টিন উড়ে গেছে, আপনার শস্য ক্ষেত নষ্ট হয়ে গেছে, তারপরে আপনার সীমানা নিয়ে বিরোধ আছে, এরকম প্রচুর মানুষ আসে, সাহায্যের জন্য আসে। আবার আপনার আইনি কিছু বিষয় আছে, সেগুলো নিয়েও আসে। এমন মানুষও আসে যে আমি যাতে একটু জেলা জজ সাহেবকে বলে দিই, বা মহানগর দায়রা জজকে বলে দিই, তখন তাদের গায়ে হাত বলে দিই যে ভাই এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, যেটি কোর্টে আছে সেটি কোর্ট দেখবে। হ্যাঁ, আপনি আপনার লয়ারকে দিয়ে প্রপার কাগজপত্র দেন। এই কাজগুলো আমরা করি। ফ্যাক্টরি আছে এখানে প্রচুর, ফ্যাক্টরিতে প্রচুর ঝামেলা হয়। এই ফ্যাক্টরির জমি নিয়ে যেমন ঝামেলা আছে, ফ্যাক্টরির আপনার শ্রমিক নিয়ে শ্রম অসন্তোষ আছে, শিল্পগুলোর আপনার যে নানামুখী সমস্যা আছে, সেগুলি নিয়ে কথা বলতে আসেন। এখানে প্রচুর রিসোর্ট আছে, রিসোর্টের বিষয় আছে, মাদকের সমস্যা আছে, মাদক নিয়ে মানুষ কথা বলতে আসে, গোপনে তথ্য দেওয়া যায়, হ্যাঁ, কাগজ দেওয়া যায়, চিরকুট দেওয়া যায়, হ্যাঁ, ইপটিজিংয়ের বিষয় আছে। আপনার শুধুমাত্র এই যে গণশুনানিতে মানুষ যে শুধু মানে নিতে আসে তা না, আস্তে করে একটু করে একটা তথ্যও দেওয়া যায়। হ্যাঁ, অমুক জায়গা অমুক এরকম খারাপ কাজ হচ্ছে, হ্যাঁ, আপনি যাতে একটু নজর দেন জেলা প্রশাসক হিসেবে, সে তথ্যগুলো দিয়ে যায়। আমরা সাদরে এটা গ্রহণ করি এবং সেটা নিয়ে আমরা চেষ্টাও করি যে এগুলো কীভাবে মিটিগেট করা যায়। এই কাজগুলো করে মানুষ। গাজীপুরবাসীকে বলবো, আমরা যে ভালো মানুষগুলোকে খুঁজছি ভালো কাজের জন্য, হ্যাঁ, আপনারা সবাই এরকম ভালো কাজের ভালো মানুষগুলোর সন্ধান আমাদেরকে দেন। আমরা এই ভালো মানুষগুলোকে দিয়েই সমাজটাকে পরিবর্তন করতে চাই। আমরা মন্দ লোককে ভালো কাজ দিয়ে পরাভূত করব, আর যে অন্ধকার আমাদের সামনে তৈরি হয়েছিল সে অন্ধকারকে আমরা আলো দিয়ে ছড়িয়ে দেব। এটি হচ্ছে গাজীপুরবাসীর উদ্দেশ্যে আমার কথা।